humiliate किया है. I have not seen this type of election commission. He is very arrogant. অক্ষমের আর্তনাদ কথাটা কেন বললাম সেটা নিশ্চিতভাবেই আপনারা হয়তো আমার থাম্বনেল এবং পরবর্তী সময়ে এই ভিডিও শুরু করার আগে আপনাদের যে ছোট্ট একটি ক্লিপিংস দেখালাম, এই গতকাল সারা দিন ধরে দিল্লির রাজপথে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বঙ্গেশ্বরী যেরকমভাবে নাচানাচি করলেন, দাপাদাপি করলেন এবং সর্বশেষে যে কারণে তিনি একদম পুরো লোক লস্কর নিয়ে দিল্লি অভিযানে গেলেন নির্বাচন কমিশনের দপ্তরে যাওয়ার জন্য, সেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে বেরোনোর পরে তার যে বক্তব্য তারই একটি অংশ। এবং সেই বক্তব্যটা পুরো শুনলে পরে আমার কেন আপনাদের সকলেরই আমার এই দেওয়া কথাটা আদৌ কতটা বাস্তবায়িত সেটা আপনারা বুঝতে পারবেন। দেখুন, এমনিতে আমাদের মুখ্যমন্ত্রীর ভাষণ শোনা এখন খুবই কষ্টকর। তিনি কি বলেন কি বলেন না, কেন বলেন, কাদের বলেন, আদৌ যেগুলো বলেন সেগুলো তার মধ্যে কতটা সারবত্তা রয়েছে, কতটা সত্যতা রয়েছে ইত্যাদি বিষয় নিয়ে একটা ডিবেট হতে পারে। কিন্তু যাই হোক, এই এতদিন ধরে তিনি যে এসআইআর নির্বাচন কমিশনের বিরুদ্ধে একেবারে ঢক্কানিনাদ করছিলেন, চিৎকার করে জানান দিচ্ছিলেন বঙ্গের জনসাধারণকে যে এসআইআর করার ফলে কতটা লোকে অসুবিধার মধ্যে পড়েছে, নির্বাচন কমিশন কতটা নির্দয়ভাবে এই বঙ্গের মানুষদের অত্যাচারিত করছে এসআইআর এর মাধ্যমে, ইচ্ছাকৃতভাবে মানুষদের লাইনে দাঁড় করাচ্ছে ইত্যাদি এবং ইত্যাদি। নির্বাচন কমিশনে এই ধরনের কিছু লোকজনকে নিয়ে যাবেন বলে একেবারে সাজুগুজু করে কালো ড্রেস পরে শাল চাপিয়ে তৈরি হয়ে গেছিলেন, কিন্তু আদতে কি হলো? দেখুন, নির্বাচন কমিশনের দপ্তরে মুখ্য নির্বাচন কমিশনার এবং তাদের ফুল বেঞ্চের সামনে তিনি কি বলেছেন বা তার প্রত্যুত্তরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি তাকে বলা হয়েছে সেটি সম্পর্কে আমরা নিশ্চিত নই, কারণ তিনি সেখান থেকে বেরোনোর পরে কি কথাবার্তা হয়েছে ইত্যাদি নিয়ে কোনো কথা বলেননি। যেরকমভাবে তিনি কলকাতায় দাঁড়িয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলেন এই এসআইআরকে নিয়ে, ঠিক একই রকমভাবে বলেছেন, কিন্তু তার এই গতকালকের কথায় একটা প্রচ্ছন্ন ভয়, একটা প্রচ্ছন্ন আতঙ্কের ছাপ কিন্তু স্পষ্ট। কেন তিনি এরকম আচরণ করছেন সেটা বুঝতে কোনো অসুবিধা হয় না। যেন তেন প্রকারেণ তিনি এসআইআরটাকে আটকাতে চেয়েছিলেন, কারণ তিনি জানেন এসআইআর করলে পরে যে সমস্ত কারণে এসআইআর করা, অর্থাৎ এই মৃত ভোটার, ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি ভোটার, অবৈধ ভোটার, এদের নামগুলো বাদ যাবে এবং সেটা বাদ গেলে শাসক দলের যে অসুবিধা হবে, তারা যে বিপদে পড়বে, এটা মুখ্যমন্ত্রী বিলক্ষণ জানেন। যার জন্যই তিনি বারবার করে এই রকম ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছিলেন যে এসআইআর সর্বনাশের অ্যাক্সেস, এবং তিনি একথা বলে এসেছেন বিভিন্ন তার সভাতে, এসআইআর মানেই সর্বনাশ। কিন্তু আদতে তার গতকালের বক্তব্য থেকে এটা পরিষ্কার যে এর আগে যেমন তার ভাইপো, ওই স্বঘোষিত যুবরাজ, যার যোগ্যতা কি রাজনীতি করার আমি জানি না, কিন্তু তিনি যখন নির্বাচন কমিশনে গেছিলেন ওই গুটি কতক তার চেলা চামুণ্ডকে সঙ্গে নিয়ে, সেখানে তিনি যেমন ঘাড়ধাক্কা খেয়েছিলেন, আজকে নির্বাচন কমিশনের দপ্তর থেকে মুখ্যমন্ত্রী সপার্শ্বদ যে ঘাড়ধাক্কা খেয়েছেন তার বক্তব্য থেকে পরিষ্কার। এবং তিনি যে বুঝতে পারছিলেন যে এই এসআইআরকে কোনো রকমভাবে আটকানো যাবে না, আর তার কথাতে নির্বাচন কমিশন যে কোনো কর্ণপাত করেনি তার এই বক্তব্য থেকেই পরিষ্কার। আপনারা দেখুন, এই
20 মিনিট ধরে গতকাল যে বক্তব্য রেখেছেন তার একটি অংশ। আমি তারপরে তার দিল্লি অভিযানের আসল উদ্দেশ্য কি সেটা নিয়ে 2-4 কথা বলে আজকের এই প্রতিবেদন আমার শেষ করব। हॉट स्टेट में डोमिसाइल सर्टिफिकेट अलाउ है, लैंड सर्टिफिकेट अलाउ है, माध्यमिक आधार कार्ड अलाउ है, लैंड कार्ड अलाउ है, फैमिली रजिस्टर्ड अलाउ है। बंगाल में कुछ अलाउ नहीं है। तो हमने आधार कार्ड किया, हेल्थ कार्ड किया, फैमिली रजिस्टर कार्ड किया, रेशन कार्ड किया, क्या नहीं किया? कार्ड का माला बन गया। ट्रक लेके टैंक जो घर में गरीब लोग सब चीज रखता है उसको लेके जाता है तो बोलता है नहीं, बोल दो नॉट फाउंडिंग एविडेंस। जिंदगी को मत करके आपको एविडेंस देना पड़ेगा। इतना लोगों का डेथ हो गया, इसका जिम्मेदारी किसका है? इलेक्शन कमीशन इज टू टेक द रेस्पॉन्सिबिलिटी। आज उन्होंने बीजेपी का बात में काम करते हैं। क्या पब्लिक जनता नहीं चुनेगा गवर्नमेंट, न इलेक्शन कमीशन इलेक्शन का पहले गवर्नमेंट चुनेगा? और क्या क्या चाहिए? खाली अपना बेटी को लिए, दामाद के लिए, जिसको डीएम बनाने के लिए? अरे उसका क्रेडिबिलिटी है तो वो खुद बनेगा। इसके लिए आप डरते हैं? पर्दा का पीछा में क्या है? हमने बोला आपको भी एक दिन सफर करना पड़ेगा। आप ऐसा माफिक वोट करेंगे तो हम लोग मैदान में लड़ेंगे। हम देखता है आपका पास बीजेपी का पावर है, हमारा पास जनता का पावर है। तो हम उसको बॉयकॉट करके चलाया। हम लोगों को अपमान किया है, असम्मान किया है, ह्यूमिलिएट किया है। I have not seen this type of election commission. He is very arrogant. मूड लेके बोला है, हाँ? मूड लेके बोला है, मिजाज से जानबूझ के इतना खराब बिहेव हम लोगों के साथ किया है। व्यवहार खराब किया। मैंने कहा है कि हम सॉरी कि आपका साथ हम लोगों ने मिलकर जस्टिस देने के लिए आए थे। जस्टिस तो नहीं मिला, लेकिन आप इनजस्टिस कर रहा है और झूठा बात कह रहे हैं। He's a great liar. আপনারা দেখলেন এই পুরো বিষয়টা যে একটা পুরো সুন্দর নাটকের স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ একেবারে সকালের থেকে বঙ্গভবনে তার দৌড়ে যাওয়া, সেই পুরনো সাবেকি যে মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী হিসেবে ছিলেন সেই রকম একটা আচরণ সকালবেলা আমরা দেখেছি। এবং তারপরে বিকেলবেলায় নির্বাচন কমিশনের দপ্তরে বিভিন্ন লোকজনদের নিয়ে তিনি যখন গেলেন, তারপরে এসে তার বক্তব্য থেকে যেটা বুঝতে পারলাম, আদতে নির্বাচন কমিশন তার যে বক্তব্য সেগুলোকে খুব একটা আমল দেয়নি। এবং আমল দেয়নি বলেই এই যে 58 লক্ষ নাম বাদ গেছে, এআই এর মাধ্যমে বাদ দেওয়া হয়েছে, তার মধ্যে প্রচুর লোক নাকি যারা জীবিত তাদের নামকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। অনেক এরকম মেয়ে রয়েছেন যাদের বিয়ে হয়ে গেছে, শ্বশুরবাড়িতে চলে গেছেন, তারপরেও নাকি তাদের নাম বাদ দেওয়া হয়েছে, ইত্যাদি এবং ইত্যাদি নানা কথা বললেন। কিন্তু আদতে তিনি যে কাজের জন্য গেছিলেন সেই কাজে কি সফল? একদিক থেকে দেখুন, দেখতে গেলে তিনি কিন্তু এই কাজে সফল। কারণ তিনি যে শুধুমাত্র দিল্লির রাস্তায় দাপাদাপি করে দিল্লির মানুষকে এটা বোঝানোর জন্য গেছিলেন যে তিনি একা নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়ছেন, তা নয়। তার মূল লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গের জনগণ। কারণ তিনি খুব ভালো মতনই জানেন নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে যদি একটা ন্যারেটিভ খাড়া করা যায় এই মানুষের কাছে যে দেখো নির্বাচন কমিশন যে এসআইআর করছে তার বিরুদ্ধে কথা বলার জন্য একমাত্র আমি রয়েছি, তোমাদের নাম বাদ গেলে বা এই হয়রানির ক্ষেত্রে যে অসুবিধা হচ্ছে তার জন্য প্রতিবাদ করার জন্য কিন্তু একমাত্র আমিই রয়েছি। এই ন্যারেটিভটা তিনি তৈরি করতে চেয়েছিলেন, কারণ তিনি বুঝতে পেরেছেন তার যে আসল ভোট ব্যাংক সেই ভোট ব্যাংকে বড় চির ধরেছে। আর
তার এই ঘটনায় একটা জিনিস আমাকে সবথেকে যেটা অবাক করেছে সেটা হচ্ছে তিনি দিল্লিতে গেলেন, অথচ তার ওই শখের ইন্ডি জোটের কোনো শরিক কিন্তু তার পাশে সহমর্মিতা জানানোর জন্য আসলো না। আমরা দেখেছিলাম এই কিছুদিন আগে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব এসেছিলেন, এসে তিনি নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করার পরে যাওয়ার সময় সাংবাদিকদের সামনে বড় বড় ডায়লগ দিয়েছিলেন। আসলে মুখ্যমন্ত্রীকে একটু তৈলমর্দন করে গেছিলেন। তিনি বলেছিলেন নির্বাচন কমিশনকে একেবারে যেরমভাবে শিক্ষা দেওয়া দরকার, লড়াই করা দরকার নির্বাচন কমিশনের সঙ্গে, সেটা একমাত্র মুখ্যমন্ত্রী করছেন এবং সর্বোপরি সারা দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে লড়াই, সেই লড়াইটা নাকি মুখ্যমন্ত্রী করছেন। অথচ এখন তো এই সবে বাজেট সংসদে পেশ হলো, তিনি তো নিশ্চিতভাবেই দিল্লিতে রয়েছেন, কিন্তু কই তাকে তো মুখ্যমন্ত্রীর পাশে বা তাদের এই নাটকের পাশে এসে সহমর্মিতা দেখানোর জন্য দেখতে পেলাম না। তাছাড়া যে সমস্ত নেতানেত্রীরা অন্যান্য দলের মুখ্যমন্ত্রী দিল্লিতে গেলেই তার সঙ্গে দেখা করতে আসেন, তারাও তো কই এলেন না। কেজরিওয়াল আপের, তিনি তো প্রত্যেকবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দিল্লিতে গেলেই দেখা করেন, তাকেও কিন্তু আমরা আজকে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াতে দেখলাম না। জানি না আগামীকাল বা পরশু তারা আসবেন কিনা। কংগ্রেসের পক্ষ থেকে তো কোনো আসেনি কেউ। তাছাড়াও এডিএমকে বা ওই আপনার আরজেডির তেজস্বী কাউকেই কোনো কথা বলতে বা উচ্চবাচ্য করতে, পশ্চিমবঙ্গের এসআইআরে যে তৃণমূল আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে লড়াই করছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে, এসআইআরকে আটকানোর জন্য বা ঠিকঠাকভাবে করানোর জন্য, সে বিষয়ে তো তারা কোনো কথা বলছেন না, বলেননি, কাউকে তো পাশে দেখলাম না। অর্থাৎ দিল্লির রাজনীতিতেও তিনি যে ক্রমশ একা হয়ে যাচ্ছেন, এটা কিন্তু আজকের এই চিত্র দেখে পরিষ্কার হয়ে যায়। আদতে মুখ্যমন্ত্রীর তো এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করা, তার জন্য দিল্লি যাওয়া একটা উপলক্ষ। তার আসল কারণ তো আজকে আইপ্যাকের যে মামলা ইডি সুপ্রিম কোর্টে করেছে, সেই মামলায় কি হয় এবং দিল্লিতে থেকে সুপ্রিম কোর্টের ওপরে বিচারপতিদের ওপরে যদি কিছু চাপ সৃষ্টি করা যায়, যাতে কোনো রকম কঠিনতম কোনো রায় তারা না দেন, সেইটাকে মাথায় রেখেই যাওয়া। তিনি এসআইআরকে নিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে যাবেন, এটা তো একটা বাহানা মাত্র। দেখুন, তার যে এই নির্বাচন কমিশনের দপ্তরের পর বেরোনোর পর থেকে তিনি যে ভাষণ দিয়েছেন সাংবাদিকদের সামনে, সেই ভাষণটা থেকে ছত্রে ছত্রে এটা মনে হয়েছে তিনি আতঙ্কিত এবং অজানা বিপদের আশঙ্কায় তিনি এতটাই গুটিয়ে রয়েছেন যে তিনি আদৌ কি হবে সেটা না বুঝতে পেরে তার অস্থিরতা কিন্তু বেড়ে গেছে এবং তার ফলেই তিনি যাকে যা নয় তাই কথা বলে চলেছেন। সুতরাং এই এসআইআর প্রক্রিয়াকে সামনে রেখে তার দিল্লি যাত্রার মূল কারণ যে আরো অন্যদিকে ইঙ্গিত করছে, সেটা বুঝতে কারুর অসুবিধা হয় না। এখন আমাদের অবশ্যই নজর থাকবে আজকে সুপ্রিম কোর্টের 17 নম্বর ঘরে 11 নম্বর কেস যেটা রয়েছে, ইডির দাখিল করা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ডাকাতির যে কেস, আইপ্যাকের অফিস এবং আইপ্যাকের কর্তার বাড়িতে অনুসন্ধান করার জন্য তদন্ত চলাকালীন তিনি যে ফাইলপত্র, ইলেকট্রনিক্স গেজেট ইত্যাদি নিয়ে বেরিয়ে এসেছিলেন সদর্পে এবং ঘোষণা করেছিলেন যে আমি এগুলোকে নিয়ে এসেছি, আমাদের তৃণমূলের সমস্ত গোপন নথি, সেগুলো ইডি নাকি হস্তগত করতে চাইছিল বিজেপির অঙ্গুলি হিলনে, সেইগুলোকে রক্ষা করার জন্য, এবং তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নয় তৃণমূল নেত্রী হিসেবে এসছেন এবং দরকার পড়লে তিনি আবার আসবেন, তিনি ঠিক কাজ করেছেন। ফলে এই ধরনের কাজ যে একটা গরিত অপরাধ,
কারণ সাংবিধানিক পদে থেকে সংবিধান প্রদত্ত ক্ষমতায় বলীয়ান কোনো সাংবিধানিক সংস্থার কাজে হস্তক্ষেপ করা যে বেআইনি সেটা তিনি খুব ভালো মতনই বুঝতে পারছেন। সেই আশঙ্কা থেকেই কিন্তু তার এই ছটফটানি। আদতে দেখা যাক আজ কোর্টে এই মামলার শুনানিতে জল কোন দিকে গড়ায়। আমাদের সকলের সেদিকে নজর থাকবে। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। শেষ করার আগে অবশ্যই আপনাদের কাছে আমার একান্ত আবেদন, আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে পরে শেয়ার করুন, লাইক করুন এবং আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্টে লিখে জানান। নমস্কার, ধন্যবাদ। He is giving some briefing after our queries. All are bluff. All are lie, garbage of lie. हम 5 लेटर दिया, एक भी रिप्लाई उन्होंने नहीं दिया। और झूठा बात कहते हैं, बोलते हैं तृणमूल कांग्रेस डुप्लीकेट वोटर के लिए बोला, उसी के लिए आपने किया। हम लोग किसको लिए बोला था? आपको पता है इंग्लिश इंडोर स्टेडियम में एक मीटिंग हुआ था, हमने देखा एक बंगाल का आदमी का साथ हरियाणा का 50 नाम जोड़ दिया था। हम उसको ठीक कराने के लिए बोला था, इन्होंने उल्टा बात करते हैं। बोलते आपने बीएलओ नहीं दिया तो कौन दिया? आप क्यों 8100 माइक्रो ऑब्जर्वर ओनली बंगाल में किया? बंगाल को टारगेट करने के लिए आप क्यों त्रिपुरा से बीजेपी माइंडेड ऑफिसर को लेके इलेक्शन कमीशन में ऑफिस के बैठता है और वो सबको नाम करता है? बीएलओ का कोई पावर नहीं है, डीओ को नहीं है, डीएम का नहीं है, ईआरओ को नहीं है, एईआरओ का नहीं है। और इलेक्शन स्टैट्यूटरी बुक्स में रोल ऑब्जर्वर, माइक्रो ऑब्जर्वर का कोई भूमिका नहीं है। लेकिन तब भी इन्होंने जानबूझ के सुप्रीम कोर्ट का वर्डिक्ट नहीं मानते हैं, पूरा वर्डिक्ट वायलेट करते हैं, कोर्ट का बात नहीं सुनता। ये चुनाव आयोग से हमारा कुछ उम्मीद नहीं है। एक बीजेपी का पूरा दलाल है, दलाल दलाल दलाल। मूड लिए नहीं, वो ऐसे एटीट्यूड लेके बात करते हैं जैसे उन्होंने जमींदार है और हम लोग सब नकर नकर है। वो हमारा पार्टी ठीक करेगा, हमारा इतने एमपीज है, पार्टी का भी जो लोग है, हम ऐसा इंडिविजुअल कुछ नहीं करते। हम पार्टी का साथ कंसल्ट करके आपको बता देंगे, रात का अंदर आपको पता चल जाएगा कल का प्रोग्राम का। 6 महीने पहले से उन्होंने हमारा गवर्नमेंट को पूरा कैप्चर करके रखा, हमको कोई काम करने नहीं दे रहा है। जस्ट लाइक ए प्रेसिडेंट रूल दे आर डूइंग इन बंगाल। I will not leave it to them. Bengal has been targeted.